আমরা কি জানতাম কারা নেতৃত্ব দেবে? হ্যাঁ, আমরা জানতাম না। কিন্তু দেখা গেল যে সমাজের বিভিন্ন দ্বন্দ্ব ইত্যাদির যে মিথস্ক্রিয়া, তার মধ্য দিয়ে ছাত্রদের একটা অংশ উঠে আসলো, যেই ছাত্ররা ট্রেডিশনাল ছাত্র সংগঠনের সদস্য ছিল না, মানে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র ইউনিয়ন এই ধরনের সংগঠনের সদস্য তারা ছিল না। এবং তারা শুধু তাই না, তাদের রাজনৈতিক বলচালের মধ্য দিয়ে, তাদের যে ভাষণ বিবৃতির বলচালের মধ্য দিয়ে কিছু নতুন নতুন শব্দ তারা চয়ন করলো, যেটা মানুষকে খুব আকৃষ্ট করলো এবং মানুষকে খুব উদ্বোধিত করলো। এবং স্যার কোনগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত? না, তারা যেসব বলেছে আন্দোলনের সময় যেগুলো বলেছে, যেমন আপনার কমপ্লিট শাটডাউন। আমরা তো হরতাল বলে অভ্যস্ত, কিন্তু এই ধরনের শাটডাউন, কমপ্লিট শাটডাউন বলে তো অভ্যস্ত ছিলাম না। কিন্তু কমপ্লিট শাটডাউন শব্দটার মধ্যে ইংরেজি হলেও হ্যাঁ, এই বাংলাদেশে সাধারণ মানুষ কিন্তু বোঝে এটার অর্থ কী, এবং এইটা যে খুব একটা জোরালো ফোর্সফুল একটা শব্দ, সেইটা কিন্তু স্পষ্ট হয়ে ফুটে উঠল। হ্যাঁ, এইরকম মার্চ টু ঢাকা, এই ধরনের জিনিসগুলো আন্দোলনকে একটা নির্দিষ্ট গতিতে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের নতুন নতুন স্লোগানের যে চয়ন হয়েছে, সেটা কিন্তু সাহায্য করেছে। তো এবং এখন যেটা মানে দেখলাম, সেই সময় শেষ পর্যন্ত শুরু হয়েছিল বৈষম্য বিরোধী বলে, কোটা প্রথা বাতিলের দাবিতে, কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনটা কিন্তু হয়ে গেল সরকার পতনের আন্দোলনে, শেখ হাসিনার উচ্ছেদের আন্দোলনের মধ্যে দিয়ে। এবং সেটা আসলো আন্দোলনের নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে। কারণ ঠিক ছাত্ররা প্রথমেই কিন্তু সরকার উৎখাতের কথা বলেনি। তারা একটা পর্যায়ে গিয়ে যখন ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, মানে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে, ছাত্রীদের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে ছাত্রছাত্রীদেরকে মারধর করা হলো, এরপর আরও ঘটনা ঘটল। তিনি বললেন যে মুক্তিযোদ্ধার ছেলে কোটা পাবে না, নাতিপোতা পাবে না, রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, এই ধরনের কথাবার্তা বলার পরে কিন্তু সেটাকে বলা হয় যে আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা হয়ে গেল। এবং শেখ হাসিনা একটা ব্যাপারে খুব সফল, সেটা হচ্ছে তার জিহ্বার শক্তির ব্যাপারে তিনি খুব সফল। এবং জিহ্বার শক্তি দিয়ে তিনি এমন উস্কানি দিলেন যে শেষ পর্যন্ত সেই উস্কানির আগুনে তিনি নিজেই পুড়ে মরলেন। স্যার এখনো তো উস্কানি দিচ্ছেন, এখনো দিচ্ছেন। দুর্ভাগ্যটা হচ্ছে তার বোধোদয় হচ্ছে না, তিনি বুঝতে পারছেন না তিনি কোথায় আছেন। এখানে একটা গল্প বলি, যদিও সময় খুব কম। আপনার মিশরের রাজা ফারুক, কিং ফারুক, নাসেরদের বিপ্লবের মধ্য দিয়ে যখন তার উৎখাত হলো, জেনারেল নাগিব এবং নাসের এদের 52 সালে, তখন উনি ইতালিতে নির্বাসনে চলে গেলেন। ইতালিতে যাওয়ার পর এক বাগান বাড়িতে আছেন, সেখানে তার ছেলে আছে, ছোট ছেলে। সে বাগানে ঘুরতে ঘুরতে একবার ঘুমিয়ে পড়ল। তো যারা ছিল সেবক, তারা ভাবলো যে এই ছেলেটি ঘাসের উপর শুয়ে আছে, তাকে নিয়ে সঠিকভাবে সঠিক বিছানায় শুয়ে দেওয়া উচিত। তখন ফারুক বলছেন, ওকে ঘুমোতে দাও, ও স্বপ্ন দেখুক, এবং মিশরের সিংহাসন আবারও সে পুনরুদ্ধার করবে, সেই স্বপ্ন সে দেখুক। তো আমাদের শেখ হাসিনার অবস্থা হয়েছে অনেকটা অনুরূপ। কেন? উনি এখনও বুঝতে পারছেন না দেশের মানুষের প্রতি কী ধরনের আচরণ তিনি করেছেন এবং মানুষকে কিভাবে তিনি ট্রিট করেছেন। মানুষকে মানুষ বলে তো মানুষ মনে করেন নাই। মানুষ পশুকে যেভাবে হত্যা করে, অনেকটা তার চাইতেও খারাপভাবে তিনি হত্যাকাণ্ড চালিয়েছেন। তারপরেও তার কোনো অনুশোচনা নাই। হ্যাঁ, এই যে অনুশোচনা নাই, এটাকে বলে আনরিপেন্টেন্ট, হ্যাঁ, অনুশোচনাহীন। এবং অনুশোচনাহীন কি, তিনি কিসের যাত্রী? তিনি অটোক্রেসি রোডের, তিনি স্বৈরতন্ত্রের পথযাত্রী, আনরিপেন্টেন্ট পথযাত্রী। তো সেইটা হওয়ার ফলে তিনি যে আবার রাজনৈতিকভাবে নিজেকে পুনরুদ্ধার করবেন, সেইটা আমার মনে হয় না।